সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমি আকরামুল আলম, সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট, রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আন্ডারে শেয়ার বাজার সম্পর্কে বেসিক কিছু আলোচনা করব। তো আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে বিনিয়োগের সরেয়া সরেয়া ক খ, অর্থাৎ বিনিয়োগ সম্পর্কিত কিছু বেসিক আলোচনা। তো প্রথমে আমরা ব্যক্তি পর্যায় থেকে চিন্তা করি যে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে একটি স্বপ্ন রয়েছে। আমাদের স্বপ্নগুলো হতে পারে পরিবারের জন্য একটি বাড়ি, একটি গাড়ি, অথবা আমাদের ছেলে মেয়েদের জন্য উচ্চতর শিক্ষা, বিবাহ, এমনকি অনেকের ক্ষেত্রে বিশ্ব ভ্রমণ। চিন্তা করে দেখছেন কি যেগুলোর জন্য অনেক টাকার দরকার। আমাদের জীবনে লক্ষ্য পূরণের জন্য যেহেতু অনেক টাকা দরকার, সেহেতু আমরা সীমিত আয়ে কিভাবে এই টাকাগুলো উপার্জন করে আমরা প্রপার জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাদের গোল অ্যাচিভ করতে পারি, সেই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। প্রথমে আসি সঞ্চয় ও বিনিয়োগ। আমরা প্রত্যেকটি মানুষই কিছু না কিছু কাজের মাধ্যমে উপার্জন করে থাকি। কাজগুলো হতে পারে চাকরি, হতে পারে ব্যবসা, হতে পারে এছাড়াও বহুবিধ কর্মকাণ্ড হতে পারে। যে কর্মকাণ্ডগুলোই আমরা পরিচালনা করি না কেন, সেখান থেকে আমরা উপার্জন করি। সেই উপার্জন থেকে আমরা আমাদের ডেইলি নেসেসারি এক্সপেন্ডিচার যেগুলো আছে এগুলো ফুলফিল করি। ফুলফিল করার পরে যে অংশটা থাকে সেটাকে আমরা সঞ্চয় হিসেবে রাখি। সেই সঞ্চয়ের অংশটুকু তিলে তিলে বছরের পর বছর গড়ে উঠে একটি বড় অ্যামাউন্টে পরিণত হয়। এখন সঞ্চয়ের টাকাটা যদি আমি প্রপার জায়গায় বিনিয়োগ না করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা আমাদের গোল অ্যাকমপ্লিশ করতে পারবো না। তো এখন আমরা প্রথমে জানলাম যে আমাদের জীবনের কতগুলো স্বপ্ন রয়েছে। এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে ফাইন্যান্সিয়াল গোল আছে, সেই ফাইন্যান্সিয়াল গোলটাকে অ্যাচিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে সেভিংস করতে হবে। ওয়ারেন বাফেট একটা চমৎকার উক্তি দিয়েছিলেন এই ব্যাপারে। উনি বলেছিলেন যে আয় থেকে প্রথমে সঞ্চয় করুন, সঞ্চয় করার পরে যে অবশিষ্ট টাকা থাকে সেটা থেকে খরচ করুন। কেননা আয় থেকে যদি আপনি প্রথমেই খরচ করেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় সঞ্চয়ের জন্য টাকা নাও থাকতে পারে। তো কস্ট বা এক্সপেন্স হচ্ছে ইলাস্টিকের মতো, আপনি যত খরচ করবেন ততই খরচ হবে। সুতরাং আপনি যদি পুরোটাই খরচ করে ফেলেন, আপনার কিন্তু কোনো সেভিংস থাকছে না। তো আমাদের উচিত সঞ্চয়ের জন্য প্রয়োজনীয় অর্থটা রাখা এবং সেই সঞ্চয়ের অর্থটা প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করা। তো এরপরে আমরা এবার দেখি যে এবার তো আমাদেরকে বিনিয়োগ করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। আমাদের জন্য কোন কোন বিনিয়োগ বিকল্প রয়েছে? তো আমাদের বাংলাদেশে প্রচলিত ফাইন্যান্সিয়াল মার্কেটে সাধারণত 4 ধরনের বিনিয়োগ ক্ষেত্র রয়েছে। প্রথমটা হচ্ছে সঞ্চয় স্কিম, যা সাধারণত কমার্শিয়াল ব্যাংকে আমরা করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে ইকুইটি বা শেয়ার। তৃতীয়ত হচ্ছে বন্ড এবং চতুর্থ হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো এখন আমরা প্রত্যেকটি বিষয় সম্পর্কে কিছু বেসিক আলোচনা করব, যে যেমন সঞ্চয় স্কিম, শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড এগুলা কাকে বলে। প্রথমে আসছে আমরা হচ্ছে শেয়ার কি। শেয়ার হচ্ছে মালিকানার অংশ। পুঁজিবাজারে শেয়ার বলতে একটি কোম্পানির মালিকানার অংশকেই মূলত বোঝায়। সাপোজ আপনারা কয়েকজন বন্ধু মিলে যদি একটি ব্যবসা আরম্ভ করতে চান, আপনাদের কি দরকার? কিছু প্রারম্ভিক ক্যাপিটাল দরকার। এখন সেই ক্যাপিটাল গুলা আপনারা প্রত্যেকের মধ্যে কি করবেন? প্রো রেটা বেসিসে বন্টন করে নেবেন। তা আপনাদের ধরুন আপনাদের একটি ব্যবসা আরম্ভ করার জন্য 100 কোটি টাকা ক্যাপিটাল প্রয়োজন। তো 100, আপনারা 10 জন শেয়ার হোল্ডার, প্রত্যেকের সমান অংশীদার। তাহলে আপনাদের প্রত্যেকের ভাগে কতটুকু করে পড়লো? 10 কোটি টাকা করে। এখন আপনাদের শেয়ারের ফেস ভ্যালু যদি 10 টাকা হয়, তাহলে আপনাদের প্রত্যেকের হাতে 1 কোটি করে শেয়ার রয়েছে। সাধারণত এই প্রত্যেকটা ইউনিট যেগুলো রয়েছে, এই প্রত্যেকটা ইউনিটকে এক একটা শেয়ার বলা হয়। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে শেয়ার কেন, কি কারণে প্রয়োজন? অ্যাকচুয়ালি কোম্পানির উদ্যোক্তা পরিচালকগণ যখন ব্যবসার সম্প্রসারণের জন্য মূলধনের দরকার পড়ে, তখন তারা কি করেন? শেয়ার ইস্যু করেন বা শেয়ার বিক্রি করে জনগণ, সরকার এবং প্রতিষ্ঠানের কাছে থেকে টাকা সংগ্রহ করেন। এবং এর বিনিময়ে ওনারা কি দেন? এর বিনিময়ে ওনারা বছর শেষে তাদের মুনাফার একটি অংশ লভ্যাংশ বা ডিভিডেন্ড আকারে দেন। তো শেয়ার বাজারে সাধারণত মুনাফা দুই ভাবে পাওয়া যায়। একটি হচ্ছে বছর শেষে লভ্যাংশ বা মুনাফার যে অংশটা বা ডিভিডেন্ড যেটাকে বলা হয়। আরেকটি হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন হচ্ছে আপনি যদি কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রয় করতে পারেন, তাহলে এর মাধ্যমে যে মূলধনী মুনাফাটা অর্জন করতে পারেন সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন।
অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার, শেয়ার বাজার থেকে আপনি যে টোটাল রিটার্ন জেনারেট করবেন, টোটাল রিটার্ন সমান সমান ডিভিডেন্ড প্লাস ক্যাপিটাল গেইন। ডিভিডেন্ড সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ, আরেকটি হচ্ছে স্টক ডিভিডেন্ড বা বোনাস লভ্যাংশ। এখানে আসি ঝুঁকির ব্যাপারে। শেয়ার বাজারে বিনিয়োগে মুনাফা এবং ঝুঁকি দুটিই বেশি। এখন ঝুঁকির ক্ষেত্রে আপনাদেরকে চিন্তা করে দেখতে হবে যে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটুকু রয়েছে, ঝুঁকি নেওয়ার ইচ্ছা কতটুকু রয়েছে। এখন আপনি যদি অনেক বেশি মুনাফা অর্জন করতে চান, আপনাকে ঝুঁকিও বেশি নিতে হবে, এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল যে পিকচার আছে, সেই পিকচারটাকে আপনাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি কতটুকু রিস্ক আপনি অ্যাবজর্ব করতে পারবেন। সাপোজ ফর এক্সাম্পল ধনী লোকরা কিন্তু অনেক বেশি ঝুঁকি নিতে পারবেন, পক্ষান্তরে মধ্যবিত্ত এবং একটু নিম্নবিত্ত লোকজন কিন্তু একটু কম রিস্ক নিতে পারবে। এরপরে আসি বন্ড। বন্ড হচ্ছে সিমিলার টু লোন এগ্রিমেন্ট। বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র। এই ঋণপত্র ছেড়ে প্রতিষ্ঠান সাধারণত কি করে, অর্থ সংগ্রহ করে এবং এই অর্থটা তারা তাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্টে বিনিয়োগ করে। তো বন্ড সাধারণত 5 থেকে 30 বছর মেয়াদী হয়ে থাকে। এখন ব্যাংকের যে লোন এগ্রিমেন্ট যেগুলো আছে এবং বন্ডের মধ্যে মূল পার্থক্য হচ্ছে বন্ড হচ্ছে এক্সচেঞ্জে ট্রেড হয়, এক্সচেঞ্জে ট্রেডেবল, বাট ব্যাংকে যে লোন প্রোডাক্টগুলো আছে সেগুলো সাধারণত এক্সচেঞ্জে ট্রেডেবল নয়। তো বন্ড থেকে মূলত সুদ পাওয়া যায় বা ইন্টারেস্ট ইনকাম জেনারেট করা যায়। সাধারণত সেমি অ্যানুয়াল বন্ডের ক্ষেত্রে, যেটা কিনা প্রচলিত সবচেয়ে বেশি, সেমি অ্যানুয়াল বন্ডের ক্ষেত্রে প্রতি বছরে 2 বার ইন্টারেস্ট পাওয়া যায়। এবং আমাদের বাংলাদেশে সাধারণত বন্ডের সুদের হার 9 থেকে 11% পর্যন্ত হয়ে থাকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। এবং বন্ডের ঝুঁকি শেয়ারের তুলনায় অনেকটাই কম, কারণ অন দ্য বেসিস অফ ক্লেইম বলা হয় যে যদি কোম্পানি কখনো বিপদে পড়ে বা কোম্পানির সলভেন্সি নিয়ে কখনো যদি সমস্যা হয় বা দেউলিয়াত্ব ঝুঁকি বেড়ে যায়, তাহলে অবশ্যই সবার আগে বন্ড হোল্ডারদের টাকাটা পরিশোধ করতে হয়, তারপরে অবশিষ্ট কিছু থাকলে সেটা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়। তো এই ক্ষেত্রে বলতে পারি বন্ড হচ্ছে শেয়ারের তুলনায় অনেক বেশি নিরাপদ। এরপরে আসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে পুলড ফান্ড। একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। ধরে নিন আমরা এখানে 10 জন ব্যক্তি রয়েছি, এই 10 জন ব্যক্তি পুঁজিবাজারে বিনিয়োগ করতে চাই, কিন্তু আমাদের পুঁজিবাজার সম্পর্কে ভালো জ্ঞান নেই। আমরা জানি না যে কোন শেয়ারে ইনভেস্ট করা উচিত বা কিভাবে করা উচিত। তো আমরা যেটা করতে পারি, জনাব রফিক, যিনি কিনা পুঁজিবাজার সম্পর্কে একজন দক্ষ অভিজ্ঞ লোক, যিনি একজন দক্ষ ফান্ড ম্যানেজার, আমরা আমাদের প্রত্যেকের সঞ্চিত যে অর্থটা জনাব রফিকের কাছে দিয়ে আমরা বললাম যে ভাই আমাদের ফান্ডটা আপনারা ম্যানেজ করে দেন। অর্থাৎ জনাব রফিক কি করবে, আমাদের থেকে সবার কাছ থেকে টাকা সংগ্রহ করবে, টাকা সংগ্রহ করে সেই টাকাটা পুঁজিবাজারে প্রপার জায়গায় ইনভেস্ট করবে, ইনভেস্ট করে এখান থেকে যে রিটার্ন জেনারেট হবে বছর শেষে, সেই রিটার্নটা থেকে ডিভিডেন্ড আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। এটি হচ্ছে মূলত মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে মানে এমন একটা ফান্ড বা স্কিম যার মাধ্যমে কি হয়, মানে বিচ্ছিন্ন আকারে মানুষের কাছ থেকে সংগ্রহ করা, ইউনিট সেল করে টাকা সংগ্রহ করা হয়, সেই টাকাটা পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়, বিনিয়োগের ফলে বিনিয়োগের কাছ থেকে যেখানে রিটার্ন জেনারেট হয় সেই রিটার্ন থেকে ওনারা ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করেন। তো মিউচুয়াল ফান্ডের মুনাফা সাধারণত বছর শেষে লভ্যাংশ পাওয়া যায়, এর মাধ্যমে অর্জন করা যায়। এবং মিউচুয়াল ফান্ডের ঝুঁকি একটি একক সিকিউরিটিসের তুলনায় কিছুটা কম হয়ে থাকে, কারণ মিউচুয়াল ফান্ড সাধারণত কি করে, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটা অনেক বেশি ডাইভার্সিফাইড থাকে। তার মানে মিউচুয়াল ফান্ড একটা দুইটা শেয়ারে ইনভেস্ট করে না, অনেকগুলো শেয়ারে ইনভেস্ট করে, এমনকি মানি মার্কেটও ইনভেস্ট করতে পারে। তো এই ক্ষেত্রে এই জন্য দেখা গেছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য মিউচুয়াল ফান্ডের ঝুঁকি শেয়ারের তুলনায় কিছুটা কম হয়ে থাকে। এরপরে আমরা আসি পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক অংশগ্রহণকারী হিসেবে কারা রয়েছেন। তো দুইটা স্টক এক্সচেঞ্জ, যথাক্রমে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এবং সিডিবিএল, সেন্ট্রাল ডিপোজিটরি পার্টিসিপেন্টস অফ বাংলাদেশ। তো স্টক এক্সচেঞ্জের কাজ হচ্ছে ট্রেডটাকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ এই যে বায়ার আর সেলার এই দুজনের মধ্যে ইন্টারাকশনের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা সুবিধা দেওয়া হচ্ছে স্টক এক্সচেঞ্জের একটি প্রধান কাজ। এবং সিডিবিএল এর কাজ হচ্ছে শেয়ারগুলো, আমাদের যে পোর্টফোলিওতে যে শেয়ারগুলো থাকে সেই শেয়ারগুলো রক্ষণাবেক্ষণ করা বা কাস্টোডিতে রাখা। এখন আমরা আসি যে মুনাফা ও ঝুঁকির মধ্যে সম্পর্ক। দর্শকবৃন্দ, এটি কিন্তু একটি ক্লিয়ার রিলেশনশিপ যে মুনাফা ও ঝুঁকি দুইটার মধ্যে একটি পজিটিভ রিলেশনশিপ রয়েছে। অর্থাৎ আপনি যদি বেশি মুনাফা অর্জন করতে চান, আপনাকে বেশি ঝুঁকি নিতে হবে। উচ্চ মুনাফার আশা করলে ঝুঁকি বাড়ে, যা কিনা বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত বিবেচ্য বিষয়।
কাজে আপনাদের বা আমরা যারা বিনিয়োগকারী রয়েছি তাদের অবশ্যই উচিত যে আমাদের ঝুঁকিগুলোকে অ্যানালাইসিস করা। যেমন আমরা কতটুকু ঝুঁকি নিতে আগ্রহী, কতটুকু ঝুঁকি নিতে পারবো আমরা অ্যাকচুয়ালি, সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কেমন হওয়া উচিত। একটি এক্সাম্পল বলি, যেমন ধরেন জনাব XYZ এর পোর্টফোলিওতে 1 লক্ষ টাকা রয়েছে। এখন উনি হচ্ছেন একজন মধ্যবিত্ত মানুষ, উনি চিন্তা করে দেখলেন ওনার পোর্টফোলিও 1 লক্ষ টাকার বিনিয়োগ যদি 90,000 টাকা হয়ে যায়, শেয়ার বাজারের যদি অবস্থা খারাপ থাকে অথবা পোর্টফোলিওতে যদি 10,000 টাকা পর্যন্ত লস হয়, তাহলে উনার নিত্য দৈনন্দিন জীবন থেকে শুরু করে উনার আর্থিক বা উনার পারিবারিক জীবনে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু উনি কখনোই 10,000 টাকা লস হতে পারে এমন সিকিউরিটিসে বিনিয়োগ করা উচিত না ওনার ক্ষেত্রে। তার মানে হচ্ছে তার রিস্ক ক্যাপাসিটি হচ্ছে 10,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম। 10,000 টাকার বেশি হলে উনি হি উইল বি ফাইন্যান্সিয়ালি লুজার। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই উচিত যে বিনিয়োগের আগে চিন্তা করা উচিত যে কত টাকা লস আমি অ্যাকসেপ্ট করতে পারবো, তারপরে তার বিনিয়োগে এসে আসা উচিত। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা পার্টে আসি যে পুঁজিবাজারে 2 ধরনের বিনিয়োগকারী থাকে। একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টর, যাকে সংক্ষেপে আমরা ইনভেস্টর বলে থাকি, যারা কিনা সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকেন। আরেকটা হচ্ছে ট্রেডার। ট্রেডাররা কি করে, 1 সপ্তাহ থেকে শুরু করে 2 মাস 3 মাস অথবা 1 বছরের কম সময় পর্যন্ত তারা একটি বিনিয়োগ ধরে রাখেন, অর্থাৎ তারা ঘন ঘন লেনদেন করেন আর কি। তো ইনভেস্টরদের ক্ষেত্রে সাধারণত লেনদেন ঘন ঘন হয় না, অর্থাৎ এরা যেহেতু 1 বছরের বেশি সময়ের জন্য বা 5 বছর বা 10 বছর সময়ের জন্য ইনভেস্ট করে থাকেন, এরা কিন্তু ঘন ঘন ট্রেড করেন না। পক্ষান্তরে ট্রেডাররা কি করেন, ঘন ঘন লেনদেন করেন। এই কারণে ট্রেডারদের বিনিয়োগ ঝুঁকি কিন্তু অনেক বেশি ইনভেস্টরদের তুলনায়, এবং ইনভেস্টরদের অবজেক্টিভ হচ্ছে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন বা সম্পদ সর্বাধিকরণ করা। অথচ ট্রেডারদের কিন্তু উদ্দেশ্য থাকে শর্ট টার্ম প্রফিট বা স্বল্পমেয়াদী মুনাফা সর্বাধিকরণ করা। তো দুইজনের কিন্তু দুইটা অবজেক্টিভ এবং দুইজনের রিস্ক দুই রকম, এবং দুইটা ক্যাটাগরির কিন্তু পোটেনশিয়াল রিটার্নও কিন্তু দুই রকম। কাজে আপনাদেরকে চিন্তা করে দেখতে হবে যে আপনারা কি হতে চান, আপনারা কি ইনভেস্টর হতে চান নাকি ট্রেডার হতে চান। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অভিরুচি এবং আপনাদের পার্সোনাল ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির উপরে। তবে একটি আদর্শ পোর্টফোলিও গঠন করতে গেলে আমরা সাজেস্ট করব, অথবা পৃথিবীর অনেক এক্সপার্টই সাজেস্ট করতে পারেন যে ইনভেস্টমেন্টের জন্য কিছু টাকা রাখা, কিছু জায়গায় যেমন আপনার 100% পোর্টফোলিওর মধ্যে আপনি কিছু অংশ ইনভেস্ট করেন, কিছু অংশ ট্রেড করতে পারেন, কিছু অংশ ক্যাশ রেখে দিতে পারেন। এটা কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন ইচ্ছা করলে। তাহলে হবে কি, আলটিমেটলি আপনার ওভারঅল পোর্টফোলিও রিস্ক বা ঝুঁকি অনেকাংশে কমে যাবে। ওইটা না করে যদি আপনি সম্পূর্ণ পোর্টফোলিও পুরাটাই আপনি যদি ট্রেড করেন বা ঘন ঘন আপনি যদি লেনদেন করেন, সেক্ষেত্রে যেমন আপনার মুনাফাও বাড়ার সম্ভাবনা রয়েছে, অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু লস করারও সম্ভাবনা রয়েছে। এখন আমরা খুব চমৎকার একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটাকে বলা হয় দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মুনাফা। আমরা প্রথমে কনসেপ্টটা সম্পর্কিত আলোচনা করব। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, আপনি ধরেন ব্যবসা করছেন, ব্যবসা থেকে কিছু আয় হচ্ছে, সে আয়ের অর্থটা যদি আপনি পুনর্বিনিয়োগ করেন, তাহলে কি হবে, দিন দিন আপনার রেট অফ রিটার্ন এক্সপোনেনশিয়ালি ম্যাক্সিমাইজ হবে, অর্থাৎ খুব দ্রুত গতিতে বাড়বে। আমি একটা এক্সাম্পল সহকারে বুঝাই। ধরুন আপনার মূলধন হচ্ছে 100 টাকা এবং পার ইয়ার আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 10%। তার মানে আপনি প্রতি 100 টাকায় আপনি 10 টাকা উপার্জন করতে পারেন। প্রথম বছর আপনি 100 টাকা বিনিয়োগ করে 10 টাকা উপার্জন করলেন, তাহলে আপনার ক্যাপিটাল কত হলো, 110 টাকা। এখন আপনি 110 টাকা আবার ইনভেস্ট করলেন, এটার উপরে 10% কত হয়, প্রায় 11 টাকার মতো। তা আপনি কিন্তু পরবর্তী বছর কিন্তু 10 টাকা থেকে 11 টাকায় আপনার মুনাফা অর্জন হলো। তাই তার পরবর্তী বছরে কি হলো, আপনার 110 যোগ 11, তার মানে হচ্ছে 121 টাকা আপনার অ্যাকুমুলেটেড ক্যাপিটাল হলো। সেই ক্যাপিটালটা যদি আপনি আবার রিইনভেস্ট করেন, তাহলে ওইটার উপরে 10% কত হয়, 12 টাকা 10 পয়সা। এইভাবে কিন্তু ক্রমান্বয়ে আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হতে থাকে। এই কারণে কালের সবচেয়ে বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, যাকে আমরা অনেকেই চিনে থাকি, উনি একটা কথা বলেছিলেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ যে বা চক্রবৃদ্ধি যে মুনাফা যেটা আছে, সেটা হচ্ছে পৃথিবীর একটি অষ্টম আশ্চর্য। উনি এও বলেছেন, হি হু আন্ডারস্ট্যান্ড ইট, যে এটা বুঝে আর্নস ইট, এখান থেকে উপার্জন করতে পারে। হি হু ডাজন্ট পেইস ইট, যে এটা পারে না, যে এটা বুঝে না, সে আলটিমেটলি লুজার হয়।
এখন আমরা দেখি যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বাস্তব চিত্রটা ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু ভালো শেয়ারের ক্ষেত্রে কি হয়েছিল এবং ব্যাংকে রাখলে কি হয়েছিল। তো হিস্টোরিক্যাল ডেটাগুলা অ্যানালাইসিস করে আমরা দেখি আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা করে ব্যাংকে ডিপোজিট করতেন, তাহলে 5 বছর পরে আপনার মূলধন হতো কত? 3 লক্ষ টাকা। এই যে এখানে দেখা যাচ্ছে 3 লক্ষ টাকা। তো এখন আপনার এভারেজ ইন্টারেস্ট রেট হচ্ছে 6%, এবং 6% আপনি ইন্টারেস্ট যখন পাবেন তখন এখান থেকে কিন্তু আপনার সোর্স ট্যাক্স কাটা হবে। অর্থাৎ গভর্নমেন্ট কি করবে? উৎস কর কেটে রাখবে। উৎস কর কাটার পরে আপনার কিন্তু ইফেক্টিভ ইন্টারেস্ট ইনকাম হবে অনলি 5%। তো সেই ইনকামটা যদি আপনার 5 বছর ধরে অ্যাকুমুলেশন হয়, তাহলে আপনার ফিউচার ভ্যালু অর্থাৎ 5 বছর পরে আপনার 3 লক্ষ টাকার মূল্য হবে 3,43,000 টাকা। অর্থাৎ 43,000 টাকা আপনি গেইন পাচ্ছেন, ইন্টারেস্ট ইনকাম পাচ্ছেন। ওকে, গুড। এবার আমরা দেখি যে আপনি যদি মারিকো ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে খুব ভালো একটা কোম্পানি, এই কোম্পানির শেয়ারে যদি ইনভেস্ট করতেন, তাহলে 5,000 টাকা করে প্রতি মাসে যদি ইনভেস্ট করতেন, আপনার 3 লক্ষ টাকা হতো কত? 4,80,000 টাকা। অর্থাৎ রেট অফ রিটার্ন উড বি 18%, যেটা কিনা ভেরি হ্যান্ডসাম এবং ভেরি হায়ার দেন ইন্টারেস্ট রেট। তারপর আপনি যদি বার্জারে করতেন, আপনার 3 লক্ষ টাকা হতো 5,88,000 টাকা, এবং র্যাকিট ব্যাংকিজারে যদি আপনি করতেন, সেটা আপনার 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার ম্যাক্সিমাইজ করতে পারতেন। তো এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে আপনি ভালো গুড কোম্পানির স্টকে যদি ইনভেস্ট করেন, তাহলে ইউ উইল গেট হায়ার রেট অফ রিটার্ন which is far more than the bank deposit rate. এখন আমরা দেখলাম যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বিষয়ে কিছু আলোচনা করলাম, বুঝলাম, হিস্টোরিক্যাল চিত্রগুলোও দেখলাম। এখন আমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি শেয়ার বাজারে কেন বিনিয়োগ করব? বিনিয়োগ করার কি কি কারণ থাকতে পারে? রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাবের পক্ষ থেকে আমরা কয়েকটি মুখ্য কারণ এখানে আইডেন্টিফাই করেছি। প্রথমটা হচ্ছে হায়ার রিটার্ন। শেয়ার বাজারে যদি আপনি ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন, তাহলে আপনি এখান থেকে অনেক মুনাফা অর্জন করার সম্ভাবনা রয়েছে। এজন্য এটাকে বলা হয় যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেট ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে কি, আপনার সারা পৃথিবীব্যাপী ভালো কোম্পানির শেয়ারে যে ধরনের মুনাফা অর্জন করা যায়, সেটা কিন্তু কোনো জায়গায় অন্য কোনো জায়গায় তেমন ভাবে যায় না। এবং দ্বিতীয় জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ইনফ্লেশন হেজ। ইনফ্লেশন হেজ হচ্ছে আপনার এটা মূল্যস্ফীতিকে কভার করতে পারে। যেমন একটা কমন এক্সাম্পল দিই। বর্তমান মূল্যস্ফীতি হচ্ছে অ্যারাউন্ড 6%। এখন এটাকে আমরা কিভাবে বুঝবো যে মূল্যস্ফীতির উপরে আমাদেরকে ইনকাম করা উচিত? এই কনসেপ্টটা আমাদের কাছে যদি ক্লিয়ার না হয়, আমি একটু ব্যাখ্যা করছি। সাপোজ ধরেন আপনি একটা চাকরি করছেন বা আপনি একটা ব্যবসা করছেন, আপনার ব্যবসা প্রবৃদ্ধি অথবা চাকরি করছেন, ইনক্রিমেন্ট হলো ইয়ার এন্ডে 5%। তার মানে কি, আপনার ধরেন ইনকাম যদি হয় 10,000 টাকা, আপনার 5% আপনার ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে আপনার কত হয়েছে? 10,500 টাকা। ওকে, গুড, ভালো কথা। কিন্তু আপনার লিভিং কস্ট বা দৈনন্দিন জীবনে যেসব খরচগুলো রয়েছে, সেগুলো বেড়ে গেছে ধরেন মোর দেন 5%, 6% হতে পারে, 10% হতে পারে। অর্থাৎ আপনার বাড়ি ভাড়া বেড়ে গেছে তার থেকে বেশি, আপনার কাঁচা বাজার থেকে শুরু করে ট্রান্সপোর্ট, যে সমস্ত খরচগুলো আপনার নির্বাহ করতে হয়, সেসব খরচগুলো তার থেকে অধিক হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে আলটিমেটলি প্রথমে কিন্তু আপনার মনে হবে যে আমার ইনকাম তো ভাই বেড়েছে, এখন আমার ইনকাম বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি আপনার ইনকাম বেড়েছে? অ্যাকচুয়ালি কিন্তু আপনার ইনকাম বাড়েনি, আপনার রিয়েল ইনকাম কিন্তু কমেছে, অথবা আপনার ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার কিন্তু কমেছে। তাই সেক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে, আমরা এমন একটা অ্যাসেটে ইনভেস্ট করব যেখানে অ্যাটলিস্ট সেটার থেকে যে রিটার্নটা হবে সেটা ইনফ্লেশন রেট থেকে বেশি হয়, যাতে করে আমাদের রিয়েলি লুজার না হয়, আমাদের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা যাতে হ্রাস না হয়। সেক্ষেত্রে শেয়ার বাজার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টমেন্ট সেক্টর, যেখান থেকে আপনারা এই সুযোগটা পেতে পারেন। তৃতীয়ত হচ্ছে হায়ার লিকুইডিটি। শেয়ার বাজার হচ্ছে হাইলি লিকুইড, অর্থাৎ তারল্য অনেক বেশি। আপনি চাইলে আজকে লক্ষ লক্ষ শেয়ার বিক্রি করে দিতে পারেন মার্কেটে। আপনি টাকা এনক্যাশ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন, আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারেন। কিন্তু আপনি যদি একটা জমি কিনতেন, আপনি কি জমি সহজেই বিক্রি করতে পারতেন? খুব সহজে বিক্রি করতে পারতেন না। তার মানে কি, জমিটা বিক্রি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং এখান থেকে আপনি এনক্যাশ করাটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। পক্ষান্তরে শেয়ার বাজারে আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট যদি অনেক বেশিও হয়, বাজার যদি ভালো থাকে, তাহলে আপনি অনেক কোটি কোটি টাকাও আপনি সেল করে দিতে পারবেন একই দিনে, এবং একই দিনে আপনি ওই টাকাটা ক্যাশে কনভার্ট করে ফেলতে পারবেন। এরপরে আরেকটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে পার্ট ওনারশিপ। একটা কোম্পানির শেয়ার
কিনা মানে হচ্ছে ওই কোম্পানিটির মালিকানায় আপনি অংশগ্রহণ করা। অর্থাৎ যে কোনো একটি কোম্পানিতে যদি একটা শেয়ারও থাকে তাও আপনি বলতে পারবেন যে এই কোম্পানির একটা শেয়ারের মালিক হচ্ছে আমি। এটা কিন্তু একটি গর্বের বিষয়। কারণ আপনার যদি কোনো কোম্পানিতে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ শেয়ার থাকে তাহলে সেই কোম্পানিতে কিন্তু আপনার একটা ইনফ্লুয়েন্স থাকবে। তারপরেটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন বা সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে শেয়ার বাজার একটি অগ্রণী ভূমিকা পালন করে। এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং লাস্টেরটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে বছর শেষে আপনার যখন ট্যাক্স বিল আপনার যেটা হবে সেখান থেকে কিন্তু কিছু কনসেশন পাবেন। আপনার রিটার্ন সাবমিট করার সময় কিন্তু কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ পাবেন, যেটা কিনা শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে করা যায়। এবার আসি আমরা কর পরবর্তী মুনাফার চিত্র। এতক্ষণ আমি যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটার বাস্তব অর্থে মানে কি হয়েছিল বিগত বছরগুলোতে। বিগত বছরগুলোতে ইনফ্লেশন রেট ছিল অ্যারাউন্ড 6%, ব্যাংক ডিপোজিট আফটার ট্যাক্স হয়েছিল 5%। তার মানে কি আপনার ভ্যালু ডেস্ট্রয় হয়েছে, আপনার পারচেজিং পাওয়ার ফল করেছে। এবং আপনি যদি বন্ডে ইনভেস্ট করতেন তাহলে ইউ উইল গেট অ্যারাউন্ড 9% রিটার্ন। তার মানে কি আপনি ইনফ্লেশনকে বিট করতে পেরেছেন। বাট আপনি যদি গ্রোথ স্টকে ইনভেস্ট করতেন ইউ উইল গেট 20% রিটার্ন। 15 থেকে 20% রিটার্ন কিন্তু অনেক স্টকই হিস্টোরিক্যালি আমাদেরকে দিয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে বলতে পারি যে এই ক্ষেত্রে ভালো স্টকে ইনভেস্ট করা বা ইভেন বন্ডেও ইনভেস্ট করা ইনফ্লেশন বিট করার জন্য খুব উপকারী দুইটি জায়গা। এবং একটা মজার কথা হচ্ছে যে আপনি দেখেন আপনার ব্যাংকে ইনভেস্ট করে কি পাচ্ছেন, কি পেতেন 5% আপনার ইন্টারেস্ট ইনকাম পেতেন। এবং ভালো স্টকে ইনভেস্ট করলে আপনি হয়তো বা 20% রিটার্ন জেনারেট করতে পারছেন। তার মানে আপনার গ্যাপটা কত 15%। এই 15% গ্যাপটাই কিন্তু আপনার স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ তিলে 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 আপনি যদি হাই রেট অফ রিটার্ন অ্যাচিভ করতে থাকেন ইউর ফান্ড উইল গ্রো এক্সপোনেনশিয়ালি এবং আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম you will get a handsome amount of return from your investment, যেটা কিনা আপনি আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে ভালোভাবেই কাজে লাগাতে পারবেন। এখন আমরা আসি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আমি প্রথমেই বলেছি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত বিনিয়োগকারীগণ 1 বছরের বেশি সময়ের জন্য বিনিয়োগ করে থাকেন। এখন আমার প্রশ্ন করতে পারেন যে ভাই 1 বছরের বেশি সময়ের জন্য তাহলে এটা এক্স্যাক্টলি কত বছর হলে আইডিয়াল হয়? এটা কি 3 বছর নাকি 5 বছর নাকি 10 বছর না 15 বছর নাকি অনেক বছর নাকি ফরএভার? তো আমরা হিস্টোরিক্যাল একটা অ্যানালাইসিস করে দেখেছি যে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করা হচ্ছে সম্পূর্ণ বিনিয়োগকারীর উপর যে উনারা কত বছরের জন্য ইনভেস্ট করতে চান। কারণ আপনি এক এক বছরের জন্য ইনভেস্ট করে রাখলে আপনার সাকসেস রেট এক এক রকম হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এখানে আপনি দেখেন 2005 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত স্টক মার্কেটের ইন্ডেক্সের ডেটা দেওয়া আছে। গুড। এখন আপনি ধরে নেন আপনি যদি 1 বছর পর পর ইনভেস্ট করতেন তাহলে আপনার রেট অফ রিটার্ন কেমন হতো? যেমন ধরুন আপনি 2005 যদি ইনভেস্ট করতেন, 6 যদি সেল করতেন তাহলে আপনার রিটার্ন হতো -4%। তার মানে আপনি লোকসান করতেন। আপনি যদি 6 ইনভেস্ট করে 7 বিক্রি করতেন, আপনি 87% রিটার্ন জেনারেট করতে পারতেন। আপনার 7 ইনভেস্ট করে 8 যদি সেল করতেন 7% রিটার্ন জেনারেট করতে পারতেন। অর্থাৎ 1 বছর অন্তর অন্তর আপনি যদি একবার বাই একবার সেল করতেন তাহলে আপনি 14 বার বাই 14 বার সেল করতে পারছেন। এমনকি এই 14টা ট্রানজাকশনের মধ্যে আপনি কিন্তু 7 বার উইন করেছেন, 7 বার লুজ করেছেন। অর্থাৎ এখানে দেখেন একটা জিনিস মাইনাস ফিগার কয়টা? 1টা 2টা 3 4 5 6 7। অর্থাৎ 7 বার আপনি লোকসান করেছেন এবং 7 বার আপনি গেইন করেছেন। তার মানে প্রতি 1 বছর পর পর যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 50%, 50-50। 7 বার গেইন করেছি, 7 বার লুজ করেছি। এটা ক্লিয়ার। এখন আমরা আসি আমরা বিনিয়োগের সময়টা একটু স্ট্রেচ করি বা বাড়িয়ে দিই। আমরা যদি 3 বছর পর পর বিনিয়োগ করতাম তাহলে কি হতো? 2005 এ যদি আমরা বিনিয়োগ করতাম এবং 2008 এ যদি বিক্রি করতাম 3 বছর পরে তাহলে আমাদের রিটার্ন হতো 67%। 2006 এ যদি বিনিয়োগ করতাম এবং 9 বিক্রি করতাম আমাদের রিটার্ন হতো 182%। এভাবে প্রতি 3 বছর পর পর যদি আমরা একবার বাই করতাম একবার সেল করতাম তাহলে আমাদের সাকসেস রেট হচ্ছে 67%। কারণ এক্ষেত্রে মেজরিটি সময় কিন্তু আমরা গেইন করেছি, আমরা লস করেছি কিন্তু খুব কম সময়ের জন্য। আপনারা এখানে দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ট্রানজাকশন কিন্তু ফুলফিল করা হয়েছে। 12টি ট্রানজাকশনের মধ্যে অনলি 4 বার কিন্তু লস হয়েছে এবং 8 বার গেইন হয়েছে। তাহলে কি হলো? আপনার সাকসেস রেট বেড়ে গেল 67%। আপনি যদি 5 বছর সময়ের জন্য ইনভেস্ট করেন তাহলে
your success rate would be around 70%. আপনি যদি 10 বছর সময়ের জন্য ইনভেস্ট করেন, your success rate would be 80%. এবং আপনি যদি 14 বছর সময়ের জন্য ইনভেস্ট করেন, your success rate would be 100%. তার মানে যত লম্বা সময়ের জন্য আপনি বিনিয়োগ করবেন, আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এখন শেয়ার বাজারের অনেক ভালো দিক সম্পর্কে, ইতিবাচক দিক সম্পর্কে তো আমরা আলোচনা করলাম। এখন কথা হচ্ছে শেয়ার বাজারে কি অলওয়েজই মুনাফা হয়? না, ব্যাপারটা তাই নয়। আপনাকে বা আমাদের বিনিয়োগকারীদেরকে এটা ডিটারমাইন করতে হবে যে কোন কোম্পানিগুলোর গ্রোথ পটেনশিয়াল অনেক বেশি, কোন কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট অনেক ভালো, কোন কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয় এবং ক্যাশ জেনারেটিং ক্যাপাসিটি কোন কোম্পানিগুলোতে অনেক ভালো। যেসব কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল পজিশন খুব ভালো, সেই সব কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ইউ উইল গেট হ্যান্ডসাম রেট অফ রিটার্ন। যেমন আপনি যদি 1 লক্ষ টাকা রেকিট ব্যাংকিজারে বিনিয়োগ করতেন তাহলে আপনি 5 বছর পরে পেতেন 6,44,000 টাকা। বার্জারে যদি ইনভেস্ট করতেন আপনার 1 লক্ষ টাকা 5 বছর পরে হতো 3,06,000 টাকার মতো। মারিকোতে যদি ইনভেস্ট করতেন আপনার 1 লক্ষ টাকা হতো 2,27,000 টাকা। রেনাটাতে যদি ইনভেস্ট করতেন আপনি যদি 1 লক্ষ টাকা হতো 3,13,000 টাকা। পক্ষান্তরে একটি লোকসানি কোম্পানিতে বা একটি দুর্বল মৌলভিত্তির কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে কি হতো? সাপোজ ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আমরা দেখি আপনি যদি তাল্লু স্পিনের মতো একটি শেয়ারে ইনভেস্ট করতেন তাহলে আপনার 1 লাখ টাকা ভ্যালু 5 বছর পরে হতো অনলি 13,000 টাকা। তার মানে 87,000 টাকা আপনার পোর্টফোলিও থেকে লস হয়ে গেছে। আপনি যদি কেয়া কসমেটিক্সে ইনভেস্ট করতেন তাহলে আপনার 1 লাখ টাকার ভ্যালু হতো 18,000 টাকা অনলি। তার মানে কি 82,000 টাকা আপনি এখান থেকে ক্যাপিটাল লস হয়েছে। ইউনাইটেড এয়ারে যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে আপনার 1 লক্ষ টাকা মাত্র 10,000 টাকা 5 বছর পরে পেতেন। তার মানে এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের বিনিয়োগকারীকে বিনিয়োগ শিক্ষার মাধ্যমে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করতে হবে, যার মাধ্যমে আমরা এই মার্কেটে যে 300 থেকে 350 কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে ভালো কোম্পানির স্টকগুলোকে বের করে নিয়ে আসতে পারে, যে কোম্পানিগুলোর ফিউচার গ্রোথ পটেনশিয়াল অনেক ভালো এবং প্রসপেক্ট অনেক ভালো এবং রিস্ক অনেক কম। এবং মজার ব্যাপার দেখেন, ভালো কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করতেন আপনি কিন্তু লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন করতে পারতেন, কিন্তু আপনি যদি ব্যাংকে ইনভেস্ট করতেন আপনার 1 লক্ষ টাকা 5 বছর পরে হতো কত? অনলি 1,30,000 টাকা। এবার রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাবের পক্ষ থেকে আমরা কিছু বিনিয়োগ টিপস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। বিনিয়োগ টিপসে প্রথমটাই হচ্ছে একটি ভালো মৌলভিত্তিক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে হবে। ভালো মৌলভিত্তিক কোম্পানির শেয়ার বলতে আমরা কি বুঝি আসলে? ভালো মৌলভিত্তিক কোম্পানির শেয়ার বলতে বোঝায় যে কোম্পানিগুলোর বিজনেস প্রসপেক্ট অনেক বেশি এবং রিস্ক অনেক কম। এবার আমি একটু এলাবোরেট করি। যে কোম্পানিগুলোর বিক্রয় মুনাফা অনেক বেশি, প্রফিট অনেক বেশি, বা বছরে বছরে ভালো মুনাফা করে, প্রফিট করে এবং অপারেটিং ক্যাশ ফ্লো অনেক ভালো, যে কোম্পানিগুলো বছরে বছরে ভালো অ্যামাউন্টের ডিভিডেন্ড দেয়, সেই সব কোম্পানিগুলোকে কিন্তু বেসিক্যালি আমরা গুড ফান্ডামেন্টালস কোম্পানিগুলো বলে থাকি। তো এটা কিন্তু আপনাদেরকে যাচাই করে নিতে হবে। এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনার পার্সোনাল লেভেলে রিস্ক নেওয়ার ক্ষমতা বা রিস্ক ক্যাপাসিটি কতটুকু আছে এটা কিন্তু যাচাই অবশ্যই করতে হবে। কারণ আপনার রিস্ক ক্যাপাসিটি যদি খুব কম থাকে আপনার সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ শেয়ারে যদি বিনিয়োগ করেন তাহলে ইউ উইল বি দ্য লুজার। এবং তৃতীয়ত জিনিসটা হচ্ছে শেয়ার বাজার যেহেতু অতি প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ শেয়ার বাজার যখন ঊর্ধ্বমুখী হয় অনেক বেশি ঊর্ধ্বমুখী হতে পারে, যখন নিম্নমুখী হয় অনেক বেশি নিম্নমুখী হতে পারে। এই যে আপস অ্যান্ড ডাউন যেটা থাকে, এই আপস অ্যান্ড ডাউনকে এই জিনিসটাকে আমাদের ওইভাবে মাথায় রাখা যাবে না, ভয় পাওয়া যাবে না, লোভও করা রাখা যাবে, অর্থাৎ আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ধরুন এই যে কোভিড-19 প্রভাবের কারণে বিগত কয়েক মাসে আগে কিন্তু আমাদের শেয়ার বাজার খুব নিম্নমুখী প্রবণতায় ছিল। তখন কিন্তু অনেকে আমরা যারা ভীত হয়ে অনেক কিন্তু আমাদের বিনিয়োগ আমরা সেল করে দিয়েছি, আমরা অনেক শেয়ার সেল করে দিয়েছি। ইভেন আমরা আমাদের মধ্যে অনেক বিনিয়োগকারী আছেন যারা ভালো ভালো কোম্পানির শেয়ারও বিক্রি করে দিয়েছেন। কিন্তু এখন দেখেন পোস্ট কোভিড সিচুয়েশনে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপের দরুন বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু কিছু আশার সঞ্চার হয়েছে, যার কারণে কিন্তু মার্কেট এখন আস্তে আস্তে করে রিভাইভ করছে। মানে কি, আমাদের শেয়ার বাজার এখন ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কাজেই একজন বিনিয়োগকারী যদি সেই মুহূর্তে তার আবেগকে নিয়ন্ত্রণ করে রাখতেন এবং উনি যদি সঠিক ফোরকাস্টিং টেকনিকের মাধ্যমে উনি যদি বুঝতে পারতেন ভালো কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করে আমি বসে থাকি চুপ করে, একটা সময় পরে আমাকে ঠিকই ভালো একটা মূলধনী মুনাফা দিতে পারে, তাহলে কিন্তু তিনি অবশ্যই এই আপ মার্কেটে ভালো একটা গেইন করতে পারতেন। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে।
এবং তারপরে হচ্ছে গুজব থেকে দূরে থাকতে হবে, এটা কিন্তু খুবই জরুরি, কারণ গুজব কখনোই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দিবে না। শর্ট টার্মে গুজব থেকে আপনি মাঝে মাঝে কিছু প্রফিট করবেন, কিন্তু অলওয়েজ যদি গুজবের উপর নির্ভর করে থাকেন তাহলে আলটিমেটলি হবে কি, ইন দ্য লং রান ইউ উইল বি দ্য লুজার। কারণ গুজব আপনাকে স্বল্প মেয়াদে হয়তো মাঝে মাঝে কিছু লোভ দেখাবে, ভালো ভালো কিছু মুনাফা করার সম্ভাবনা সৃষ্টি করবে, কিন্তু পরবর্তীতে যা দেখবেন কি একটা সময় পরে আপনার অ্যাকচুয়ালি লোকসানই হচ্ছে। সুতরাং গুজব থেকে দূরে থাকতে হবে এবং সঠিক গবেষণার মাধ্যমে বিনিয়োগ করতে হবে। আমরা যখন মানুষ, পৃথিবীর আশরাফুল মাকলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমরা আমাদের উচিত জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডই চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমরা যখন একটা ছোট থেকে বড় ব্যবসা করতে যাই আমরা কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা করি যে ব্যবসা আয় কতটুকু হবে, আমি কি করব, কি করলে ব্যবসার জন্য ভালো হয়, অনেক কিন্তু চিন্তা ভাবনা আমাদেরকে করতে হয়। আমরা যখন চাকরি করি তখন কিন্তু আমাদের চাকরি টিকিয়ে রাখার জন্য বা চাকরি বা কোম্পানিতে পারফরমেন্স আমাদের ভালো রাখার জন্য আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে নিজেদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। শেয়ার বাজারও কিন্তু আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে যদি আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার শেয়ার বাজারে যে ইনভেস্ট করতেছেন এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এর পিছনে কিন্তু একটি মিনিমাম সময় দিতে হবে আপনাদেরকে। একটা ন্যূনতম সময় যদি আপনি শেয়ার বাজারে জন্য ব্যয় না করেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি গবেষণা করতে পারবেন না, একটা গবেষণা লব্ধ ফলাফল কিন্তু আপনি পেতে পারবেন না। তারপর হচ্ছে ঋণ থেকে মুক্ত থাকুন। ঋণ কিন্তু খুবই একটি ডিস্ট্রাকটিভ ম্যাটেরিয়াল বলতে পারি আমি। যেমন ধরেন শেয়ার বাজারে আপনি এসেছেন, আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, আপনার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিয়েছেন, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে আপনার শেয়ার বাজারে এসে বিনিয়োগ করেছেন। এটি কিন্তু ভেরি রিস্কি। কারণ হচ্ছে যে ধরুন আপনার একজন বন্ধু আপনাকে 6 মাসের জন্য 1 লক্ষ টাকা ধার দিয়েছেন। 1 লক্ষ টাকা আপনি এমন একটা শেয়ারে বিনিয়োগ করেছেন যে 6 মাস পরে দেখা গেছে যে এখানে 5% হয়তোবা নেগেটিভ রিটার্ন আছে। কিন্তু আপনি এটাও বুঝতে পারছেন যে এটা হয়তো আরেকটু লম্বা সময়ের জন্য রেখে দিলে এই নেগেটিভ রিটার্নটা একসময় পজিটিভ রিটার্নে কনভার্ট হয়ে যাবে বা একটা লম্বা সময় পরে আমি ঠিকই একটা মুনাফা অর্জন করতে পারবো। কিন্তু আপনার বন্ধু তো টাকা দিতে হবে 6 মাস পরে। তা আপনার বন্ধু 6 মাস পরে আপনাকে বলল যে ভাই আমাকে আমার টাকা দিয়ে দাও। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ফোর্স সেলের মাধ্যমে বা আপনি জোর করে এই শেয়ারটা বিক্রি করার মাধ্যমে আপনার লস অ্যাবজর্ব করে নিয়ে আপনার বন্ধুকে টাকাটা ফিরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে ইউ উইল বি দ্য লুজার। এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলি যে শেয়ার বাজারে সাধারণত সঞ্চয়ের অর্থ থেকে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। ধার থেকে বা ঋণ থেকে দূরে থাকা অনেক ভালো। এবং লাস্টে হচ্ছে ধৈর্য ধরুন। ধৈর্য কোনো বিকল্প নেই। শেয়ার বাজার হচ্ছে ধৈর্যের খেলা, ঠান্ডা মাথার মানুষদের। বিনিয়োগকারীদেরকে ঠান্ডা মাথায় প্রত্যেকটা ডিসিশন নিতে হবে। এবার আমরা কিছু পয়েন্ট দেখি, ভালো মৌলভিত্তিক কোম্পানির কিছু চিনার উপায় আছে। কিছু বেসিক জিনিসগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে একটি কোম্পানির ড্রাইভিং সিটে যারা বসে আছেন, অর্থাৎ যে কোম্পানিটি পরিচালনা পরিষদে যারা আছেন, যে যারা কোম্পানিটাকে পরিচালনা করেন, তাদের আসলে সততা ও কর্মদক্ষতা কোন লেভেলে আছে। তারা যদি অ্যাকচুয়ালি লোন ডিফল্টার হয়, তারা যদি ট্যাক্স ইভাশনে জড়িয়ে পড়ে, তারা যদি বিভিন্ন ধরনের ফাঁকিবাজি কর্মকাণ্ডের মধ্যে বা দুষ্টু চক্রের সাথে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আলটিমেটলি সেই কোম্পানিতে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের জন্য লোকসানের সম্ভাবনা থাকতে পারে। দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে কোম্পানির আকার পর্যাপ্ত কিনা। এটাকে বলা হয় দ্য সাইজ অফ দ্য বিজনেস। একটি লার্জ ক্যাপ শেয়ারের রিস্ক যেমন হবে, একটি স্মল ক্যাপ শেয়ারের কিন্তু রিস্ক একরকম হবে না। একটি বড় মূলধনী কোম্পানির ঝুঁকি কিন্তু সাধারণত স্বল্প মূলধনী কোম্পানির তুলনায় অনেক কম। এটি কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে। তারপরে দেখি কোম্পানির প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা। একটি কোম্পানি যত ভালোই পারফর্ম করুক না কেন, সেটি যদি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে সক্ষমতা আছে সেটি যদি অর্জন করতে না পারে, তাহলে কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান ওই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিসে পড়তে পারে। এবং কোম্পানি প্রবৃদ্ধি ও মুনাফা বছর বছরে কেমন হচ্ছে এবং কতটুকু লভ্যাংশ দিচ্ছে সেটাও কিন্তু বিনিয়োগকারীদের পর্যালোচনা করতে হবে। এবং কোম্পানির আয় ঝুঁকি। আয় ঝুঁকি বলতে যেসব কোম্পানিগুলোতে মুনাফা সাধারণত খুব দোদুল্যমান, অর্থাৎ আপনারা দেখবেন যে কোয়ার্টারলি আর্নিংস এর ক্ষেত্রে আমরা বিশেষ করে কিছু স্বল্প মূলধনী জেট ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে খেয়াল করি, এই কোম্পানিগুলো দেখা গেছে ফার্স্ট কোয়ার্টারে তাদের মুনাফা হয়েছে পজিটিভ, সেকেন্ড কোয়ার্টারে হয়ে গেছে নেগেটিভ, থার্ড কোয়ার্টারে আবার পজিটিভ হয়ে গেল। অর্থাৎ যেসব কোম্পানিগুলোতে মুনাফা খুব দোদুল্যমান, এইসব কোম্পানিগুলোতে কিন্তু ফোরকাস্টিং করা ভেরি ডিফিকাল্ট। সাধারণত এইসব কোম্পানিতে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিও বেশি হয়ে থাকে। এবার আমরা আসি কোম্পানি অ্যানালাইসিস। কোম্পানি অ্যানালাইসিসের মূলত 4টা অংশে আমরা এখানে বিভক্ত করেছি। রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাবের পক্ষ থেকে আমরা প্রথমেই আপনাদেরকে জানাতে চাই
একটি কোম্পানি যে সেক্টর বা যে ইন্ডাস্ট্রিতে বিলং করে সেই ইন্ডাস্ট্রি বা সেক্টরের গ্রোথ কতটুকু আছে, মার্কেট শেয়ার বা সেই কোম্পানিটি এই সেক্টরে কতটুকু বাজার দখল করে আছে, সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং কম্পিটিশনে সেই কোম্পানিটি এগিয়ে রয়েছে কিনা, এটা কিন্তু একটি আলোচনার বিষয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে বিজনেস মডেল। বিজনেস মডেলে কি কি থাকতে পারে? কোম্পানির রেভিনিউ মডেল, বা কোম্পানি যে বিক্রয় মুনাফা আসলে কিভাবে করছে, কোম্পানি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করছে, কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করে কতটুকু মুনাফা অর্জন করছে, সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করা। এবং প্রোডাকশন ক্যাপাসিটি, কোম্পানিটি কতটুকু উৎপাদন করতে পারে, উৎপাদন ক্ষমতা কতটুকু। এখন কোন কোম্পানির উৎপাদন ক্ষমতা যদি চাহিদা মাপক না হয়, সেই কোম্পানি কিন্তু কখনোই লং রানে টিকে থাকতে পারবে না। এবং কোম্পানির কাস্টমার কারা, সাপ্লায়ার কারা, কোম্পানির যে অবকাঠামোগত যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কি পর্যায়ে রয়েছে, কোম্পানির কালচার কিরকম, এই জিনিসগুলো, এছাড়া অনেক রেলিভেন্ট বিষয় আছে যে জিনিসগুলো অ্যানালাইসিস করা প্রয়োজন। এবং খুব ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ম্যানেজমেন্ট কোয়ালিটি। ম্যানেজমেন্টে বা বোর্ড অফ ডাইরেক্টরস বা টপ ম্যানেজমেন্টে যারা আছেন তাদের আসলে ট্রান্সপারেন্সি বা তাদের স্বচ্ছতা কিরকম, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই যাচাই করা উচিত। এবং কোম্পানি ফাইন্যান্সিয়ালস, আবার অর্থাৎ কোম্পানি যে আর্থিক বিবরণী দেয় বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেগুলো দেয়, যেগুলো পাবলিশ করে সাধারণত বছরে বছরে অ্যানুয়াল রিপোর্টের মাধ্যমে, এবং কোয়ার্টারলি আনঅডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও কোম্পানি পাবলিশ করে থাকে। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে বছরে বছরে কোম্পানি কতটুকু মুনাফা প্রবৃদ্ধি হচ্ছে, কতটুকু ক্যাশ জেনারেশন করছে, এবং কতটুকু ঝুঁকি রয়েছে। তো এই চারটা ফ্যাক্টর যদি আমরা সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু একটি কোম্পানি সম্পর্কে আমরা একটা খুব ভালো চিত্র পেতে পারি। এখানে দেখি কিছু গুরুত্বপূর্ণ রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ। রেশিও অ্যানালাইসিস হচ্ছে খুব পাওয়ারফুল টুল অফ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। আপনি যদি আর্থিক বিবরণী থেকে কিছু বিশ্লেষণ করতে চান, রেশিও অ্যানালাইসিস কিন্তু খুব একটা পাওয়ারফুল টুল। এখানে আমরা কমন এবং বেসিক কিছু রেশিও নিয়ে আলোচনা করতে পারি। প্রথমটি হচ্ছে আর্নিংস পার শেয়ার। এটা কিভাবে হয়? নেট প্রফিট পার শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ারস। সহজ বাংলায় যদি আমরা বলি, একটি কোম্পানি তার পণ্য বা সেবা বিক্রয় করে যে বিক্রয় মুনাফা অর্জন করে, সে বিক্রয় মুনাফা অর্জন করার পরে সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যে টাকাটা তার নিজের রয়ে যায়, তার মালিকদের জন্য রয়ে যায়, সেটাকে বলা হয় কি? নেট প্রফিট আফটার ট্যাক্স। আচ্ছা, আরেকটু আমি ইলাবোরেট করি। একটি কোম্পানি 100 কোটি টাকা বিক্রয় করলো, একটি পণ্য বিক্রি করে 100 কোটি টাকা রেভিনিউ জেনারেট করলো। এখান থেকে ধরেন বিভিন্ন ধরনের খরচ আছে, কি কি হতে পারে? সাপ্লায়ারকে টাকা দিতে হবে, র মেটেরিয়াল সাপ্লাই যারা দিচ্ছে তাদেরকে টাকা পরিশোধ করতে হচ্ছে, তারপরে এমপ্লয়ীদেরকে টাকা দিতে হচ্ছে, ইউটিলিটি বা আপনার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, বিভিন্ন ধরনের ইউটিলিটি বিলগুলা দিতে হচ্ছে। এরপরে ব্যাংক থেকে যদি লোন নিয়ে থাকে লোনের সুদ দিতে হচ্ছে। তারপরে কি হয়? সর্বোপরি লাস্টে যে এই গভর্নমেন্টকে একটি ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। তো এইগুলো সমস্ত খরচগুলো দেওয়ার পরে লাস্টে দেখা গেল যে কোম্পানির কাছে 10 কোটি টাকা রয়েছে। এই 10 কোটি টাকাই হচ্ছে কোম্পানিটার জন্য নেট প্রফিট। এখন এই নেট প্রফিট যদি পার ইউনিট অফ শেয়ারে কনভার্ট করা হয়, তাহলে এটাকে বলা হয় আর্নিংস পার শেয়ার। অর্থাৎ নেট প্রফিট পার ইউনিট অফ শেয়ার ইজ কল্ড দ্য আর্নিংস পার শেয়ার। সাধারণত আর্নিংস পার শেয়ার যত বেশি হবে, সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স তত ভালো বলেই বিবেচনা করা হবে। এই কারণে এটি বেশি হলে ভালো। আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে প্রতি বছর বছর কোম্পানিগুলোর ইপিএস বা আর্নিং পার শেয়ার কতটুকু করে বাড়ছে, এটা গ্রোথ রেট কিরকম, এটা কোন হারে বাড়ছে, এই জিনিসগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তারপরে আসি প্রাইস টু আর্নিং রেশিও বা প্রাইস আর্নিং রেশিও, পি রেশিও। খুব গুরুত্বপূর্ণ। আমাদের মার্কেটে যারা অনেকদিন ধরে আছেন তারা এটা সম্পর্কে অনেক ভালো করে জানেন, এবং প্রান্তিক পর্যায়ের অনেক ইনভেস্টর রয়েছেন যাদের কাছে হয়তো এটা অপরিচিত মতো মনে হতে পারে। এটি হচ্ছে মূল্য আয় অনুপাত। অর্থাৎ প্রতি 1 টাকা শেয়ার প্রতি আয়ের বিপরীতে একটি কোম্পানির শেয়ার বাজারে কত টাকা মূল্যে ট্রেড হচ্ছে, এটাই হচ্ছে মূলত প্রাইস টু আর্নিং রেশিও বা পি রেশিও। মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার। এখন প্রশ্ন হচ্ছে, ভাই তাহলে এই পি রেশিও দিয়ে কি বুঝবো? অ্যাকচুয়ালি পি রেশিও মানে জিনিসটা বেশি হলে ভালো না কম হলে ভালো, বা এটা দিয়ে কি করবো, ইউজটা কি? এটা পি রেশিও দিয়ে বোঝা যায় একটি কোম্পানির শেয়ার কতটুকু সস্তা বা কতটুকু এক্সপেন্সিভ। কিভাবে? আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি দুইটা কোম্পানির শেয়ার, দুইটা কোম্পানি রয়েছে, এবিসি কোম্পানি এবং XYZ কোম্পানি। এবিসি কোম্পানির আর্নিংস পার শেয়ার হচ্ছে 2 টাকা পার শেয়ার, এবং মার্কেট প্রাইস হচ্ছে 10 টাকা। তাহলে প্রাইস টু আর্নিং রেশিও কত হবে? 10 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 5। ওকে, গুড।
XYZ কোম্পানিরও আর্নিংস পার শেয়ার 2 টাকা, তার মানে এবিসি কোম্পানি যে পরিমাণ আর্নিংস পার শেয়ার, XYZ কোম্পানি সেই পরিমাণে আর্নিংস পার শেয়ার। দুইটা কোম্পানি শেয়ার প্রতি একই রকম মুনাফা করছে, কিন্তু XYZ কোম্পানি মার্কেটে ট্রেড হচ্ছে 50 টাকা, তার মানে এটা পি রেশিও কত হবে? 50/2, দ্যাট মিনস 25। তাহলে আপনি দুইটা কোম্পানি এবার কম্পেয়ার করে দেখেন, একই রকম আউটপুট দিচ্ছে কিন্তু একটি বাজারে চড়া মূল্যে ট্রেড হচ্ছে, আরেকটির মূল্য বাজারে সস্তা। তার মানে আপনি কোনটা বেছে নেওয়া উচিত? আপনি যদি ঝুঁকির কথা চিন্তা করেন, অবশ্যই পি রেশিও যেটা কম সেটাই কিন্তু বিবেচনা করতে পারেন। এই ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে পি রেশিও দিয়ে বোঝা যায় যে একটি কোম্পানির আপনার রিস্ক কতটুকু, প্রাইস রিস্ক কতটুকু বেশি বা কতটুকু কম, বা একটি কোম্পানি কতটুকু সস্তায় বাজারে ট্রেড হচ্ছে বা কতটুকু দামে, বেশি দামে বাজারে ট্রেড হচ্ছে। এরপরে আমরা আসি ডিভিডেন্ড ইল্ড। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে আপনি বাজারে যেই আপনি কোনো শেয়ারে যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী কত টাকা আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। এটা রেশিওটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম পার শেয়ার ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু পার শেয়ার। ডিভিডেন্ড ইল্ড সাধারণত বেশি হলে ভালো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি ধরেন 100 টাকা দিয়ে এবিসি কোম্পানির শেয়ার কিনেছেন, যে কোম্পানিটি বছর শেষে 10 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দিয়েছে, তাহলে আপনার ডিভিডেন্ড ইল্ড কত হবে? 10/100, দ্যাট ইন্ডিকেটস 10%। এবং ডিভিডেন্ড ইল্ডের ক্ষেত্রে সবসময় আমরা একটা বিষয় চিন্তা করে দেখতে পারি যে এটা সাধারণত ব্যাংকে যে ডিপোজিট রেট আছে বা ইনফ্লেশন রেট আছে সেগুলোর থেকে যদি একটু বেশি হয় তাহলে এটা ভালো। এরপরেরটি হচ্ছে ডেট ইকুইটি রেশিও বা মূল্য আয় অনুপাত। এর দ্বারা বোঝা যায় একটি কোম্পানির ডিফল্ট রিস্ক কতটুকু বেশি বা কতটুকু কম। এটি রেশিওটার ইকুয়েশন বা ফর্মুলা হচ্ছে টোটাল ডেট বাই টোটাল ইকুইটি। টোটাল ডেট হচ্ছে কতটুকু সে দায়গ্রস্ত বা কতটুকু লোন নিয়েছে ব্যাংকের কাছ থেকে বা কত টাকা বন্ড ইস্যু করেছে, তার যত ধরনের ঋণ আছে ঋণগুলোকে সমন্বিত করে যেটা বলা হয় এটাকে টোটাল ডেট। ওকে। আর টোটাল ইকুইটি হচ্ছে মালিকানা সত্তা, অর্থাৎ ব্যালেন্স শিটে অ্যাসেটের যে প্রপোর্শনটা মালিকদের অংশ, যে প্রপোর্শনটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল বা নেট অ্যাসেট ভ্যালু, এটাকে বলা হয় সাধারণত শেয়ার হোল্ডার্স ইকুইটি বা মালিকানা সত্তা বা টোটাল ইকুইটিও বলা হয় এটাকে। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটি কোম্পানির মালিকদের ক্যাপিটাল রয়েছে 100 টাকা, কিন্তু এই কোম্পানিতে যদি লোন থাকে 200 টাকা, তাহলে এটির দেউলিয়াত্ব ঝুঁকি বেশি, নাকি যে কোম্পানিতে মালিকদের ক্যাপিটাল রয়েছে 100 টাকা কিন্তু লোন রয়েছে অনলি 10 টাকা বা 5 টাকা বা কোনো লোন নাই, সেই কোম্পানির দেউলিয়াত্ব ঝুঁকি বেশি? অবশ্যই প্রথম যে কোম্পানিটার কথা বললাম, যে কোম্পানিতে ঋণ অনেক বেশি আপনার ক্যাপিটালের তুলনায়, সেই কোম্পানি কিন্তু দেউলিয়াত্ব ঝুঁকি অনেক বেশি। কারণ ব্যবসায় যদি কখনো মন্দা নামে, কোনো সময় যদি ব্যবসা বাণিজ্য ভালো না করতে পারে কোম্পানিগুলো, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক চাপ দিবে কোম্পানিকে, ব্যাংক কিন্তু ফোর্স করবে কোম্পানিগুলোকে যে আপনি আমাদেরকে টাকা, আমরা যে লোন দিয়েছি বা ঋণ দিয়েছি সেই টাকাগুলো আমাদেরকে বুঝিয়ে দিন। এখন যদি সেটা ক্যাপিটালের তুলনায় অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু কোম্পানিটা খুব দ্রুতই ব্যাংক্রাপসিতে পড়ে যেতে পারে। এজন্য আমরা সাধারণত একটা জিনিস খুব ক্লিয়ার যে ডেট ইকুইটি রেশিও যত কম হবে তত দেউলিয়ত্ব ঝুঁকি বা ডিফল্ট রিস্ক তত কম। এরপরে আসি নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, অর্থাৎ একটি কোম্পানি তার অপারেশন থেকে কত টাকা নগদ অর্থ সংগ্রহ করতে পেরেছে। এটি কিন্তু একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ আর্নিংস পার শেয়ার বা ইপিএস সবসময় আপনাকে নগদ পিকচারটা দিবে না, ভালো পিকচারটা সবসময় দিবে না। আপনাদেরকে অবশ্যই অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারের সাথে আর্নিংস পার শেয়ার দুইটাকে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে দেখতে হবে। কারণ হচ্ছে ধরেন আর্নিংস পার শেয়ার এটা কিন্তু সাধারণত অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং থেকে আসে। তার মানে হচ্ছে যদি একটি কোম্পানি 100 কোটি টাকা আপনার মুনাফা অর্জন করে, এর মধ্যে এমন হতে পারে যে 30 কোটি টাকা বাকি বা বকেয়া, এই টাকাগুলো এখনো পাই নাই, কিন্তু এটাকে মুনাফা হিসেবে দেখিয়েছে। এখন কোন ক্রমে যদি যে বকেয়াগুলো আছে এগুলো যদি অনাদায়ী হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে, ফিউচারে এটাকে রাইট অফ করে দিতে হবে। এই জন্য কিন্তু ক্যাশ ফ্লো বা অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যদি আপনি জিনিসটা দেখেন তাহলে কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন একটি কোম্পানি কত টাকা ক্যাশ জেনারেট করতে পেরেছে। ফাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্যাশ ফ্লো, এটাকে বলা ব্লাড লাইন অফ এ বিজনেস। অর্থাৎ একটি ব্যবসা টিকে থাকার জন্য বা একটা ব্যবসা প্রবৃদ্ধির জন্য ক্যাশ ফ্লো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। ইভেন অপারেটিং ক্যাশ ফ্লো যদি বেশি পরিমাণে না থাকে, ওই কোম্পানিটা কিন্তু ফিউচারে ইনভেস্টমেন্টও তেমন যেতে পারবে না, এমনকি ভালো ডিভিডেন্ডও দিতে পারবে না। কাজে আপনাদেরকে আর্নিংস পার শেয়ার এবং অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাকেই একসাথে দেখতে হবে বা দেখা উচিত। এরপরে যেটা বললাম, এরপরে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, অর্থাৎ
টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি বাদ দিলে যেটা বের হয় সেটাকে বলে শেয়ার হোল্ডার্স ইকুইটি বা নেট অ্যাসেট ভ্যালু। এটাকে পার ইউনিট অফ শেয়ারে কনভার্ট করলে যেটা বের হবে সেটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার যত বেশি হবে কোম্পানির মালিকানা সত্তা বা বুক ভ্যালু তত বেশি হবে। এটা সাধারণত বেশি হলে ভালো। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি খুব গুরুত্বপূর্ণ একটি ইয়ার্ডস্টিক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের জন্য। কারণ হচ্ছে যে একটি কোম্পানির মালিকগণ তারা ব্যবসায় তাদের পুঁজি লগ্নি করেছেন এবং প্রতি 100 টাকা পুঁজি লগ্নির বিপরীতে কত টাকা তারা প্রফিট করতে পারছেন, এটাই কিন্তু রিটার্ন অন ইকুইটি। সাপোজ রিটার্ন অন ইকুইটি কোনো কোম্পানির ক্ষেত্রে হলো 20%, তার মানে হচ্ছে কি প্রতি 100 টাকা তারা ব্যবসায় যদি লগ্নি করে থাকেন এখান থেকে 20 টাকা তারা মুনাফা অর্জন করেছেন। তো এটি কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটি বিবেচ্য বিষয়। রিটার্ন অন ইকুইটি সাধারণত যত বেশি হবে ততই কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল পজিশনের জন্য ভালো। রিটার্ন অন অ্যাসেটের ক্ষেত্রেও সেরকম। রিটার্ন অন অ্যাসেট হচ্ছে একটি কোম্পানি তার টোটাল অ্যাসেট ইউটিলাইজ করে কত টাকা প্রফিট জেনারেট করতে পারছে। এটিও সাধারণত যত বেশি হবে কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স তত ভালো হবে। আরো কিছু জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পেইড আপ ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল বলা হয়। শেয়ার ক্যাপিটালটা হচ্ছে কোম্পানির প্রমোটার বা কোম্পানির শেয়ার হোল্ডারদের সমন্বিত মূলধনের অ্যামাউন্টটা। অর্থাৎ একটি কোম্পানিতে তার শেয়ার হোল্ডাররা যত টাকা কোম্পানিকে পুঁজি হিসেবে দিয়েছে সেগুলোকে সেই টাকাটাকে বলা হয় পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন, এটা যে কোম্পানির ক্ষেত্রে যত বেশি হবে ওই কোম্পানির ঝুঁকি কিন্তু সাধারণত অপেক্ষাকৃত কম, এবং যেই সব কোম্পানি স্বল্প মূলধনী কোম্পানি সেই সব কোম্পানিতে ঝুঁকি কিন্তু অনেক বেশি। যার কারণে যেটা হয় ইন রিয়েলিটি স্বল্প মূলধনী কোম্পানিগুলোতে বিনিয়োগ করলে কিন্তু অনেক সময় অনেক লাভও হয়, অনেক লোকসানও হয়, এবং সাধারণত মন্দা বাজারে স্বল্প মূলধনী কোম্পানিগুলো দৌরাত্ম বেশি থাকে। 52 উইকস হাই লো দেখে আমরা বুঝতে পারি যে গত এক বছরে একটি শেয়ারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দর কিরকম ছিল। তো এটি দেখে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে একটি টুল হিসেবে ইউজ করতে পারি। সাপোজ ফর এক্সাম্পল এবিসি কোম্পানির 52 উইকস হাই লো হচ্ছে 20 থেকে 100, তার মানে গত এক বছরে এই কোম্পানিটির সর্বনিম্ন দাম ছিল 20 টাকা এবং সর্বোচ্চ দাম ছিল 100 টাকা। বর্তমান মার্কেট প্রাইস এটা যদি 22 টাকা বা 25 টাকা হয় তার মানে কি বোঝা যাবে এটা লোয়ার রেঞ্জের কাছাকাছি আছে। তার মানে কি এটা প্রাইস রিস্ক অনেকাংশে কম। তো এটা দেখে কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করা উচিত। এবং ইয়ার এন্ড কোম্পানিটির বার্ষিক সমাপ্তি দেখে লভ্যাংশ দেওয়ার সময় সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যেমন যারা ট্রেড করেন, যারা ফ্রিকুয়েন্টলি ট্রেড করেন, তাদের সবসময় উচিত যে এই যে ইয়ার এন্ডের বিষয়টা মাথায় রাখা। কারণ বছর শেষে কিন্তু কোম্পানিগুলো কি করবে, একটি মুনাফা থেকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, এজিএম করবে, শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করবে। ওই সময় কিন্তু অনেক দেখা গেছে যেসব কোম্পানিগুলো লুক্রেটিভ ডিভিডেন্ড দিয়ে থাকে সেসব কোম্পানিগুলো শেয়ারে কিন্তু অনেক সময় অনেক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। তো এই ক্ষেত্রে ইয়ার এন্ডটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু দর্শকবৃন্দ, আমরা শেয়ার বাজার সম্পর্কিত অনেক ধরনের বেসিক আলোচনা করলাম। এবার আমরা শেয়ার বাজারের কিছু ঝুঁকি সম্পর্কিত আলোচনা করব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শেয়ার বাজার বা যে কোনো বাজারের জন্য অন্যতম ঝুঁকিগুলোর মধ্যে ইম্পর্টেন্ট একটি ঝুঁকি হচ্ছে রাজনৈতিক ঝুঁকি। অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো পরিবর্তনের কারণে দেশের আর্থসামাজিক জীবনে অনেক ধরনের পরিবর্তন ঘটতে পারে, যেটা কিনা শেয়ার বাজারেও প্রভাব পড়তে পারে। দ্বিতীয়টি হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি। একটি অর্থনীতির চাকা যদি গতিশীল থাকে তাহলে শেয়ার বাজারও আলটিমেটলি ইন দ্য লং রান অনেক ভালো পারফর্ম করবে। আর একটি অর্থনীতির চাকা যদি সাধারণত মন্থর থাকে বা অর্থনীতি যদি দুর্বল থাকে সেখানে কিন্তু শেয়ার বাজার ইন দ্য লং রান ভালো করার সম্ভাবনা কম। তো আমরা যদি দর্শকবৃন্দ আমরা যদি দেখি যে বিগত বছরগুলোতে বাংলাদেশের রিয়েল জিডিপি গ্রোথ রেট কিন্তু মোর দেন 7%, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কিন্তু ফাস্টার পেসে চলছে। এমনকি পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং অনেক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এবং অনেক বড় বড় বিশেষজ্ঞগণ মনে করছেন যে এই করোনার মধ্যেও বা করোনা পরবর্তী সময়েও বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়ানোর অনেক সমূহ সম্ভাবনা রয়েছে বা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ পটেনশিয়াল অনেক বেশি। তো ইকোনমি যদি খুব ভালোভাবে রান করে বা ইকোনমিক গ্রোথ যদি বাংলাদেশে হয়, আপনি এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন হিস্টোরিক্যাল অ্যানালাইসিস থেকে যেটা বোঝা যায় যে ক্যাপিটাল মার্কেটেরও গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। তারপর হচ্ছে দেউলিয়াত্ব ঝুঁকি। আপনি এমন একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন যে কোম্পানিটি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু এটি আপনার জন্য একটি খুব কনসার্নের বিষয়। সুতরাং দেউলিয়াত্ব ঝুঁকিটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে।
তারপরে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যদি দুর্নীতি ছড়িয়ে পড়ে এবং কোনো কোম্পানিতে যদি দুর্নীতি বা স্টপ ম্যানেজমেন্ট থাকে, তাহলে সেই সব কোম্পানিতে কিন্তু বিনিয়োগ থেকে এড়িয়ে থাকা উচিত। এটি কিন্তু শেয়ার বাজারের জন্য খুব বড় একটা ঝুঁকি। এরপরটি হচ্ছে আইনগত ঝুঁকি। আইনগত ঝুঁকি হচ্ছে কোনো আইনের কোনো পরিবর্তনের কারণে বা ঘন ঘন কোনো আইনের সিদ্ধান্ত যখন পরিবর্তন হয়, তখন কিন্তু এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল মার্কেটেও কিন্তু এটার ইম্প্যাক্ট পড়ে বা প্রভাব পড়ে। এবং পরিবেশগত ঝুঁকি, আমরা সাধারণ মানুষগণ কিন্তু পরিবেশগত ঝুঁকির বিষয়টা কখনোই সাধারণত মাথায় নেই না, কিন্তু আমরা একটু খেয়াল করে দেখেছি কি যে আস্তে আস্তে কিন্তু আমরা মানুষরাই বিভিন্ন বজ্র, বিভিন্ন ধরনের ইমিশন, আমরা কিন্তু আস্তে আস্তে গাছ কাটছি, আমরা বিভিন্ন ধরনের বজ্র বাইরে ফেলছি, এগুলোর কারণে কিন্তু আমাদের পরিবেশ ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। তা আপনি যখন দেখবেন যে এনভায়রনমেন্ট আস্তে আস্তে পৃথিবীর জন্য, পৃথিবীর এনভায়রনমেন্টটা যখন আস্তে আস্তে রিস্কের মধ্যে পড়ে যাবে, এনভায়রনমেন্টাল রিস্ক যখন বাড়বে, তখন কিন্তু আমাদের ওভারঅল অর্থনীতি, আর্থসামাজিক জীবন থেকে শুরু করে সব জায়গায় এর প্রভাব পড়বে। সুতরাং এটাও এটার মাথায় নেওয়া উচিত। তো শেয়ার বাজারে সম্পর্কিত বেসিক আলোচনা ছিল এটা। আপনারা অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং গুজব থেকে দূরে থাকবেন। এখন আমরা রয়্যাল ক্যাপিটাল লিমিটেড সম্পর্কিত কিছু বেসিক আলোচনা করব। আমি এই লিঙ্কটা ওপেন করছি, স্লাইডটা। আমরা তো এতক্ষণ বুঝলাম যে শেয়ার বাজারে ভালো কোম্পানিগুলো চিনার উপায় কি, শেয়ার বাজারে কেন বিনিয়োগ করব। এখন শেয়ার বাজারে বিনিয়োগ করার উপায় কি? শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই আপনাদেরকে একজন ব্রোকার সিলেক্ট করতে হবে, ব্রোকারেজ ফার্ম। তো একটা ব্রোকারেজ ফার্মের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে 3টা বৈশিষ্ট্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সলভেন্সি, দ্বিতীয় জিনিসটা হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস এবং তৃতীয় জিনিসটা হচ্ছে সার্ভিস। যে ব্রোকারেজ কোম্পানিগুলোর উপরে আপনি সহজে ভরসা করতে পারেন, যেসব ব্রোকারেজ কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেক ভালো, যেসব ব্রোকারেজ ফার্মগুলো অনলাইন সেবা দেয় এবং দৈনন্দিন মানে নিত্য নতুন ধরনের সেবা আপনাদের প্রান্তে পৌঁছে দেয়, সেসব ব্রোকারেজগুলোকে সাধারণত আপনাদের কিন্তু নির্বাচন করা উচিত। এই ক্ষেত্রে বলতে পারি রয়্যাল ক্যাপিটাল বাংলাদেশের 1 নাম্বার রিটেইল ডিজিটাল ব্রোকার, নাম্বার 1 রিটেইল ডিজিটাল ব্রোকার। রয়্যাল ক্যাপিটালে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন এবং শেয়ার বাজারে বিনিয়োগ করেন, আপনাদেরকে কিন্তু কখনোই হাউজে আসা লাগবে না, আপনারা বাড়িতে বসেই, ঘরে বসেই কিন্তু লেনদেন সম্পন্ন করতে পারবেন। আমরা একটু যাচ্ছি সামনে। এক নজরে যদি রয়্যাল ক্যাপিটালকে দেখি, 1996 থেকে রয়্যাল ক্যাপিটাল কিন্তু বিজনেস অপারেট করে আসছে, অর্থাৎ এটার হিস্ট্রি কিন্তু ভেরি লং। এত লম্বা সময় ধরে যেহেতু কোম্পানিটা ব্যবসা করে যাচ্ছে, এই কোম্পানিটার সুনামও কিন্তু অনেক বেশি এবং এর গ্রাহকের সংখ্যা কিন্তু 1 লক্ষেরও অনেক বেশি, যেটার মাধ্যমে খুব সহজেই বোঝা যায় যে রয়্যাল ক্যাপিটাল সম্পর্কে বিনিয়োগকারীদের আস্থা কিরকম। কারণ রয়্যাল ক্যাপিটালের উপরে যদি বিনিয়োগকারীদের আস্থা নাই থাকতো, তাহলে কিন্তু 1 লক্ষের উপরে ক্লায়েন্ট থাকতো না। এবং রয়্যাল ক্যাপিটাল কিন্তু মার্কেটের টপ ব্রোকার, যারা কিন্তু অনলাইনে সমস্ত ধরনের ব্রোকিং সেবাগুলো প্রদান করছে। রয়্যাল ক্যাপিটালের আর্থিক সক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হতে পারে যে আন্তর্জাতিক একটি ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসেল বা ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড রয়্যাল ক্যাপিটালকে 2007 থেকে 2019 সাল পর্যন্ত পরপর 3 বছরে A+ বা সর্বাধিক মানের ক্রেডিট রেটিং প্রদান করেছে, যার মাধ্যমে বোঝা যায় রয়্যাল ক্যাপিটালের ফাইন্যান্সিয়াল সলভেন্সি অনেক ভালো, অর্থাৎ রয়্যাল ক্যাপিটাল আর্থিকভাবে অনেক সলভেন্ট একটি কোম্পানি। এখানে যারা বিনিয়োগকারীরা থাকবেন বা এটা গ্রাহক যারা থাকবে, তারা কিন্তু অনেক সেফ থাকতে পারবেন। এবং রয়্যাল ক্যাপিটালে রয়েছে একটি সুগঠিত রিসার্চ টিম, যারা কিন্তু নিয়মিত আপনাদেরকে মার্কেট সম্পর্কে এবং কোম্পানি সম্পর্কে বিভিন্ন রিসার্চ ম্যাটেরিয়াল প্রোভাইড করবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারের মাধ্যমে আপনাদেরকে এডুকেট করার চেষ্টা করবে। দেশ জুড়ে রয়্যাল ক্যাপিটালের 15টি শাখা রয়েছে। সেখানে দক্ষ কর্মীদের মাধ্যমে সার্বক্ষণ বা সবসময় আপনার ক্লায়েন্টদের সেবায় নিয়োজিত রয়েছেন ওনারা। এবং রয়্যাল ক্যাপিটালে ইনভেস্টর এডুকেশন প্রোগ্রামের আন্ডারে অনলাইন এবং অফলাইন সেমিনার, ওয়েবিনার এবং বিনিয়োগ শিক্ষা কার্যক্রম আয়োজন করে থাকে। এতে যে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারে এবং টোটালি ফ্রি অফ চার্জ, যে কেউ চাইলে এখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং এখান থেকে যে বিনিয়োগ শিক্ষাগুলো তারা পাচ্ছেন, সেই বিনিয়োগ শিক্ষাগুলো তাদের
জীবনে কাজে লাগাতে পারবেন। রয়্যাল ক্যাপিটালের একটি চমকপ্রদ সার্ভিস হচ্ছে অনলাইন বিও অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি ঘরে বসে আপনার যদি কম্পিউটার বা মোবাইল থাকে দুইটার থেকে অ্যাক্সেস করে আপনি অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনার কিন্তু হাউসে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, যেটা কিনা কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি অংশ। ইভেন এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন ছাড়াও আপনার যদি হাউসে না যেতে হয়, আপনার যদি ফিজিক্যাল মোবিলিটি যদি না দরকার হয়, সেটা আপনার জন্য কিন্তু অনেক বেশি কনভেনিয়েন্ট, যেটা রয়্যাল ক্যাপিটাল কিন্তু আপনাদেরকে ঘরে বসে মাত্র 450 টাকায় বিও অ্যাকাউন্টটা খোলার সুবিধা দিচ্ছে। এবং একটি সার্ভিস অ্যাপ রয়েছে রয়্যাল ক্যাপিটালের, যার নাম হচ্ছে রয়্যাল টাচ মোবাইল অ্যাপ। এই রয়্যাল টাচ মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি আইপিওতে আবেদন করা, টাকা উত্তোলন করা, আপনার পোর্টফোলিও দেখা, লেজার দেখা বা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা এই একটি অ্যাপের মাধ্যমে, মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারবেন। এবং রয়্যাল ক্যাপিটাল দিচ্ছে দেশের সকল মোবাইল ব্যাংকিং সার্ভিস, ভিসা, মাস্টার কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং, যেটার মধ্যে আরটিজিএস, এনপিএসবি এবং বিইএফটিএন এর মাধ্যমে টাকা জমা দেওয়ার সুযোগ। অর্থাৎ সম্ভাব্য সকল ধরনের মিডিয়াম ইউজ করেই আপনারা রয়্যাল ক্যাপিটালে টাকা জমা দিতে পারবেন এবং টাকা উত্তোলনও করতে পারবেন। অনলাইন ট্রেডিং এর মাধ্যমে রয়্যাল ক্যাপিটাল দিচ্ছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অনলাইন ট্রেড করার সুবিধা। অর্থাৎ রয়্যাল ক্যাপিটালের যদি আপনি ক্লায়েন্ট হন তাহলে কিন্তু আপনি অনলাইনে ট্রেড করতে পারবেন, অর্থাৎ ঘরে বসে কিন্তু আপনার লেনদেন সম্পন্ন করতে পারবেন। আপনার কিন্তু ব্রোকারকে কল করা লাগবে না, বা আপনার ট্রেডার যারা আছে তাকে কিন্তু আপনার ফোন কল করা লাগবে না। আপনি ঘরে বসে কিন্তু নিজের শেয়ার কিনতে পারছেন, নিজের শেয়ার বিক্রি করতে পারছেন, সমস্ত কিছু করতে পারছেন। এবং এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে আপনার লেনদেন কনফার্মেশন, আইপিওতে কত টাকা জমা দিয়েছেন, কত টাকা আপনি উত্তোলন করেছেন, সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু ডে এন্ড ডে আপনার এসএমএস এর মাধ্যমে পৌঁছে যাবে আপনার কাছে। অর্থাৎ আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে কিন্তু জানতে পারছেন যে আপনার স্ট্যাটাসটা কিরকম, কি অবস্থায় রয়েছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এট দ্য সেম টাইম ইমেইল নোটিফিকেশনের মাধ্যমেও আপনি অনেক ধরনের ইনফরমেশন পেয়ে থাকবেন, যেমন পোর্টফোলিও, লেজার এবং রিসার্চ সংক্রান্ত সকল ধরনের তথ্য আপনাদেরকে কিন্তু ইমেইলে সরবরাহ করা হবে। এবং ডেডিকেটেড কল সেন্টার, একটি রয়্যাল ক্যাপিটালের স্পেশাল উইং রয়েছে, ডেডিকেটেড কল সেন্টার। উনারা সার্বক্ষণিকভাবে আপনাদেরকে আপনাদের বিনিয়োগ সেবার জন্য যত ধরনের তথ্য দরকার সেই তথ্যগুলা দিয়ে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে থাকেন। এবং যে কোনো তথ্যের জন্য আপনি কল করতে পারবেন 16379 অথবা 09606016379 এই নাম্বারে। এই দুইটা নাম্বারে যে কোনো একটি নাম্বারে কিন্তু আপনি ওয়ার্কিং আওয়ারে ফোন করলে আমাদের ডেডিকেটেড কল সেন্টারের একজন এজেন্ট উনি কিন্তু আপনার ফোন কলটা ধরবেন এবং আপনার যে কোয়ারিগুলো আছে সেই কোয়ারিগুলোর অ্যান্সার দিবেন। আরো তথ্যের জন্য ভিজিট করুন www.royalcapitalbd.com। এখানে ভিজিট করলে কিন্তু আপনারা আরো অনেক ধরনের তথ্য পাবেন। এবার আমি আসছি রয়্যাল ক্যাপিটালের ওয়েবসাইটে, আমরা একটু চলে যাই, দেখি যে রয়্যাল ক্যাপিটাল অ্যাকচুয়ালি কি কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখানে দেখুন, এটা ইউআরএল লিংক হচ্ছে www.royalcapitalbd.com। এখানে উপরে কতগুলা সেকশন রয়েছে, অ্যাবাউট, রিসার্চ, আড্ডা, সার্ভিসেস, লার্নিং, কন্ট্যাক্ট। তো প্রত্যেকটি সম্পর্কে আমি ব্রিফলি ডিসক্রাইব করছি। অ্যাবাউটে আপনার রয়্যাল ক্যাপিটাল সম্পর্কে এর হিস্টোরিক্যাল ইনফরমেশন পাবেন, এটা বিজনেস কত সালে শুরু হয়েছিল, রয়্যাল ক্যাপিটাল সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা আপনি এখানে পাবেন। তারপরে আপনি যদি এখানে আওয়ার জার্নিতে যান, এখানে আপনি বিভিন্ন ধরনের রয়্যাল ক্যাপিটাল সম্পর্কে তথ্য পেতে পারছেন। যেমন ধরেন 1996 থেকে এটা যাত্রা আরম্ভ করেছিল, 1998-এ এটা সিএসসিতে ট্রেড করা শুরু করেছিল এবং 2001-এ এটা ফার্স্ট ব্রাঞ্চ ওপেন হয়েছে। 2004 সালে সিডিবিএল এর ডিপোজিটরি পার্টিসিপেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। 2008 সালে 11টি ব্রাঞ্চ এক্সপ্যানশন করা হয়েছে রয়্যাল ক্যাপিটালের এবং 2013 সালে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশের সর্বপ্রথম রয়্যাল ক্যাপিটাল এই সেবাটি দেওয়া শুরু করেছিল। এবং 2014 সালে রিসার্চ টিম যেটা আছে সেটা গঠন করা হয়েছিল এবং রয়্যাল ক্যাপিটালের বিনিয়োগকারীর সংখ্যা 1 লক্ষ প্লাস ক্রস করেছিল 2015 সালে। 2016 সালে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ এবং অনলাইন ট্রেড এই ধরনের ফ্যাসিলিটিগুলো রয়্যাল ক্যাপিটালের আইটি টিম এগুলো ডেভেলপ করছে। 2017 সালে রয়্যাল ক্যাপিটাল একটি
অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হাইয়েস্ট বিইএফটিএন অ্যাওয়ার্ড। 2019 সালে আইপিও অ্যাপ্লিকেশন হ্যান্ডেলিং এর দিক থেকে রয়্যাল ক্যাপিটাল খুব অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবার এখানে রিসার্চ সেকশনে আপনার রয়্যাল ক্যাপিটালের রিসার্চের বিভিন্ন আউটপুট দেখতে পারবেন, বিভিন্ন রিপোর্ট দেখতে পারবেন। আড্ডা হচ্ছে একটা ব্লগ। এই ব্লগে আপনারা বিভিন্ন, এটা আমি ওপেন করলাম, এই আড্ডা ব্লগের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ড এবং স্পেশাল কিছু রিসার্চ প্রোডাক্ট আপনারা এখানে পেতে পারবেন। এখানে দেখুন আড্ডাতে এখানে অনেক ধরনের বিনিয়োগ শিক্ষার অনেক ধরনের ম্যাটেরিয়াল রয়েছে, যেমন বিনিয়োগ, এখানে দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। এখানে যদি আপনি ক্যাটাগরিতে ক্লিক করেন, পার্সোনাল ফাইন্যান্সের আন্ডারে কিছু টপিক রয়েছে, ডিভিডেন্ড, সেকেন্ডারি মার্কেট, আইপিও, মিউচুয়াল ফান্ড। অর্থাৎ এটি যদি, এই সাইটটি যদি আপনি ভিজিট করেন, তাহলে আপনি এখান থেকে প্রয়োজনীয় বিনিয়োগ শিক্ষা অর্জন করতে পারবেন। সার্ভিসের আন্ডারে রয়্যাল ক্যাপিটালে যে সার্ভিসগুলো আমি অলরেডি ডেসক্রাইব করেছি সেগুলো সম্পর্কিত তথ্যগুলো রয়েছে, আপনারা এটা ভিজিট করে জানতে পারবেন। এবং লার্নিং এর আন্ডারে কিছু লার্নিং ম্যাটেরিয়াল দেওয়া আছে, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এখন আমি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং। অনলাইনে আমরা বিও অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে পারি এটি আমরা আসছি। এটি সাধারণত 4টি স্টেপে করা যায়। প্রথম স্টেপটি হচ্ছে, আপনার যখন একটা রেজিস্ট্রেশন প্যানেল থাকবে, প্যানেলে ক্লিক করবেন, তখন এখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন দেওয়া লাগবে। যেমন আপনার নাম দেওয়া লাগবে, এনআইডিতে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডে যে, অথবা স্টুডেন্ট আইডি কার্ডে যে আপনার নামটা রয়েছে সেই নামটাই সঠিকভাবে এখানে দিতে হবে। আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিতে হবে। এই সমস্ত বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন বাটনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ইমেইল আপনার রেজিস্টার্ড ইমেইল অ্যাড্রেসে চলে যাবে। সেই ইমেইলে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার সাকসেসফুল ভাবে বিও ফর্মটা, অনলাইন বিও ফর্মটা ওপেন হবে আপনার উইন্ডোতে। সেই বিও ফর্মে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া লাগবে। প্রথম কথা হচ্ছে, বিও ফর্মে আপনার প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে চান নাকি জয়েন্ট অ্যাকাউন্ট করতে চান, এটা আপনাকে চয়েস করে নিতে হবে। এবং ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডারের এবং জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং যে যত ধরনের ডিটেইলগুলো আছে, ডিটেইল ইনফরমেশনগুলোকে এখানে দিতে হবে। এবং নমিনি যদি থাকে, নমিনি যদিও বাধ্যতামূলক না, নমিনির ইনফরমেশনগুলোকে দিতে হবে, গার্ডিয়ানের ইনফরমেশন দিতে হবে। এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখানে ইনপুট দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ বাটনটা আপনাকে চাপ দিতে হবে বা ক্লিক করতে হবে। এরপরে আপনার একটি অ্যাটাচমেন্ট প্যানেল অ্যাপেয়ার হবে। অ্যাটাচমেন্ট প্যানেলে কিছু ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে। ডকুমেন্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্ক্যান, আপনার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, এবং আরেকটি হচ্ছে এনআইডি, এনআইডিও আপনাকে দিতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে, পাসপোর্টের কপি হলেও চলবে। এই ইনফরমেশনগুলো আপনাকে স্ক্যান করে এই সিস্টেমে আপলোড করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার নমিনি এবং জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের যিনি আছেন তারও কিন্তু এই সমস্ত ছবি এবং আপনার এনআইডি কপিগুলো কিন্তু আপলোড করতে হবে। এই ইনফরমেশনগুলা আপলোড করার পরে তারপরে আপনি সেভ এন্ড কন্টিনিউ বাটন ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনার একটা পেমেন্ট প্যানেল ওপেন হবে। সেই পেমেন্ট প্যানেলে আপনি বিকাশের থ্রুতে টাকা পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি সিম্পলি আপনার মোবাইলে ডায়াল বাটনে যে *247# ক্লিক করবেন, করে ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনি এরপরে একটা অপশন আসবে, পেমেন্ট অপশন, সেই অপশনে আপনি 3 ডায়াল করবেন। 3 ডায়াল করার পরে আপনার বিকাশের একটা মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা ডিপোজিট করবেন। মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 01977605080। এই নাম্বারে আপনাকে টাকা পাঠাতে হবে। টাকার অ্যামাউন্টটা আপনাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ 450 টাকা। এবং ক্লায়েন্টের কোড যেটা আছে, সেই যে কোডটা আপনাকে জেনারেট করা হবে বা কোডটা আপনি জানতে পারবেন, সেই ক্লায়েন্টের কোডটা আপনাকে ইনপুট দিতে হবে এবং কাউন্টার নাম্বার ইনপুট দিতে হবে। সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। এবং 4 ডিজিটের একটা সিক্রেট পিন নাম্বার আছে, 4 ডিজিটের সিক্রেট পিন নাম্বারটাও আপনাকে এখানে দিতে হবে। এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি যখন ফাইনাল বাটন ক্লিক করবেন, তখন আপনার বিও অ্যাকাউন্টটা সাকসেসফুলি পেমেন্ট লঞ্চ হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট সময় পরে ভেরিফিকেশনের মাধ্যমে আপনার বিও অ্যাকাউন্টটা সাকসেসফুলি ওপেন হয়ে যাবে। এবং এ সম্পর্কিত আরো যদি কোনো কিছু জানার থাকে, এখানে একটা এফএকিউ বাটন আছে। এফএকিউ বাটনে যদি আপনি ক্লিক করেন বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এখানে কিন্তু অনেক ধরনের, যেমন বিও অ্যাকাউন্ট কি, অনলাইন বিও অ্যাকাউন্ট কি, কত ধরনের বিও অ্যাকাউন্ট হতে পারে, অর্থাৎ বিও অ্যাকাউন্ট এবং অনলাইন বিও অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় সকল তথ্যগুলো কিন্তু আপনি
অ্যান্সার এই এফএকিউ এর আন্ডারে পেতে পারেন। এবং এছাড়াও যদি আপনি ফিজিক্যালি কন্ট্যাক্ট করতে চান, এখানে কন্ট্যাক্ট যেই ট্যাবটা আছে, কন্ট্যাক্ট ট্যাবটা যদি আপনি ক্লিক করেন, এখানে দেখবেন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 16379 অথবা +880960601639। এই দুইটার যে কোনো একটা নাম্বারে আপনি ওয়ার্কিং আওয়ারে কল করলে আমাদের ডেডিকেটেড কল সেন্টার টিমের যে কোনো একজন এজেন্ট আপনার কলটা রিসিভ করবেন, এমনকি আপনার কোয়ারিগুলোর অ্যান্সার দিবেন। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের রয়্যাল ক্যাপিটাল সম্পর্কিত কিছু বেসিক আলোচনা, এবং রয়্যাল ক্যাপিটাল যে অনলাইন বিও অ্যাকাউন্টে কিভাবে খোলা যায় এগুলো সম্পর্কে কিছু বেসিক আলোচনা করলাম। তো আমাদের ওভারঅল অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক শেয়ার দিবেন, এবং ভবিষ্যতে আমরা আরো অনেক ধরনের অনলাইন সেশন বা ওয়েবিনার আপনাদের জন্য নিয়ে আসবো, যেখানে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন যে ডিটেইল কিভাবে একটি কোম্পানি অ্যানালাইসিস করা হয়, বন্ড কি, বন্ড সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এছাড়াও নানাবিধ বিনিয়োগ শিক্ষার যে বিষয়গুলি আছে এগুলো আমরা ওভার টাইম আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসবো। দর্শকবৃন্দ, আমাদের ভালো লেগে থাকলে আমাদের এখানে লাইক শেয়ার দিন, এবং আমাদের রয়্যাল ক্যাপিটাল সম্পর্কে যাবতীয় ইনফরমেশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইটের অ্যাড্রেসটি আবারও আমি বলছি, www.royalcapitalbd.com। এই ওয়েবসাইট অ্যাড্রেসে যদি ক্লিক করেন রয়্যাল ক্যাপিটাল সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনারা পাবেন, অথবা আপনারা যদি কল সেন্টারে ফোন করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে চান করতে পারবেন। এমনকি আপনারা যদি সিদ্ধান্ত নেন আপনারা অনলাইন বিও অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে রয়্যাল ক্যাপিটাল আপনাদেরকে সেই সুযোগটা দিচ্ছে। আপনারা চাইলে অনলাইন ঘরে বসে অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আকরামুল আলম, সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট, রয়্যাল ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণ আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা হয়তো বা কিছু শিখতে পেরেছেন, অথবা আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে কিছু আমাদের কোম্পানি সম্পর্কে এবং মার্কেট সম্পর্কে, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট সম্পর্কে কিছু বেসিক নলেজ দেওয়ার জন্য। তো সর্বোপরি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আবারও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আবার দেখা হবে।